অপেক্ষা অপেক্ষা অপেক্ষা, সম্পূর্ণ ঠাকুরঝির অপেক্ষার আজকে শেষ। এবার হতভাগীর নতুন জীবনের শুরু। আর এই আনন্দের খবরটা আমি সম্পূর্ণাকে না দিয়ে কিছুতেই চেপে রাখতে পারছি না। আরে কোথায় গেলি সম্পূর্ণা? ও সম্পূর্ণা, গেলি কোথায়? পাগলি হলো কি হলো? কি হলো? এত চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় করে আমাকে ডাকছো কেন বলো ফেলো তো। খবরটা শুনলে তুই এক্ষুনি আমার সঙ্গে নাচতে আরম্ভ করে দিবি। খবর? হ্যাঁ, তোর দাদা কলকাতা থেকে বাড়ি ফিরেছে। দাদা বাড়ি ফিরলে বিরোহিনী বৌদির মুখে হাসি থাকতে পারে, এতে আবার আমার আনন্দের কি আছে শুনি? ওরে পাগলি, তোর দাদা কলকাতায় তোর বিয়ে একেবারে ফাইনাল করে এসেছে। ও মা, তাই নাকি? হ্যাঁ। এতে আবার আনন্দ পাবার কি আছে শুনি? আরে বাবা, তুমি চলে যাচ্ছ কেন? আরে বাবা, কি খবর বললে? বললে না তো? ছেলে একেবারে রাজপুত্র, একদম হিরো, যেন একটা দুষ্ট প্রজাপতি। তাতে আবার কি? সীমানা ছাড়ি যাই যে হারি, সীমানা ছাড়ি যাই যে হারি, প্রাণী আমার সুর, প্রাণী আমার সে তো জানি না, এ গানের প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এ গানের রামধনু এ গানের প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এ গানের রামধনু তার সাতটি রঙের রং ছড়ায়, এ গানের প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়। বলি থামো, সোহাগের ননদকে নিয়ে ওই নাচ গান তুমি বন্ধ করো আর বলো সত্য কলকাতা থেকে ফিরে এসে কি বললো, কি কথা হয়েছে ওদের সাথে। চুপ করে থেকো না বৌমা, তুমি আমাকে বলো কি কথা হয়েছে। ও কি বলবে মা? কথাটা তো আমার কাছে তোমাকে শুনতে হবে। সম্পূর্ণর বিয়ে আমি একেবারে পাক্কা করে দিলাম মা। আগামী মাসের 5 তারিখে সম্পূর্ণর বিয়ে। তাহলে তো হাতে একদম সময় নেই। হ্যাঁ, কত টাকা খরচ হবে, কত টাকা কোথা থেকে আসবে, সবাই মিলে তো একটা আলাপ আলোচনা করতে হবে। কোনো খরচ নেই মা, ওরা শাঁখা সিঁদুর দিয়ে সম্পূর্ণকে বিয়ে করে নিয়ে যাবে। ওরা বললেও বা আমরা কি একেবারে খালি হাতে আমাদের মেয়েকে ঘর থেকে বার করে দিতে পারি? কিছু গয়নাগাটি তো অন্তত পক্ষে লাগবেই। ঠিক আছে ঠিক আছে, কুছ বলবো নেই। সকাল, তুই তো কমার্সের ছাত্র, এটা হিসাব করে দেখতো কত টাকা খরচ হতে পারে। আগে হেভি খরচগুলো ধরা যাক। সোনা লাগবে, মাইক লাগবে, প্যান্ডেল লাগবে, ওই খাওয়া দাওয়া আর ফুলসজ্জা তত্ত্ব সব মিলিয়ে 5 লক্ষ টাকা লাগবে। 5 লাখ শুনেই তো আমার মাথা ঘুরছে। তুই বল ভাই, তুই বল কি করে কি ম্যানেজ হবে, তুই একটু বল না ভাই, বল না। গরম সহ্য না করতে পেরে ওই গত মাসে আমার ঘরে এসি লাগিয়েছি, আর ওই অফিসে যাওয়ার জন্য সুবিধের জন্য ওই এ মাসে একটা বাইক বুক করেছি। খুব হাত টান যাচ্ছে, আমি কিছু বেশি দিতে পারবো না। তবে কতটা দিতে পারবি তুই আমাকে বল। ওই ধরো খুব কষ্ট করে ওই 50,000 টাকা। 5 লাখের মধ্যে মাত্র 50,000? বাকি এতগুলো টাকা ও কোথা থেকে জোগাড় করবে ভাই? কর্তা, তোমাকে কিছু দায়িত্ব নিতে হবে। আমাকে অফিসে যেতে হবে। আমি কিন্তু ওই 50,000-এর একটাও টাকা বেশি দিতে পারবো না, এই সব কথাটা আমি তোমাকে জানিয়ে দিয়ে গেলাম। সকাল দাঁড়া, রাগ করে চলে যাস না। 5 লাখের মধ্যে মাত্র 50,000। মা গো, কি করে কি হবে বলো তো মা? তোকেই তো সব ব্যবস্থা করতে হবে বাবা, তুই এই সংসারের বড় ছেলে, বাবার অবর্তমানে সমস্ত তো দায়িত্ব তোকেই নিতে হবে বাবা। আর তাছাড়া ডাক্তার যখন বলেছে বৌমা কোনোদিন মা হতে পারবে না, তখন তোদের তো ছেলেপুলে মানুষ করার কোনো ব্যাপারই থাকলো না। আর সকাল সকাল বিয়ে করবে, তার একটা ভবিষ্যৎ আছে, তার উপরে বেশি চাপ দেওয়ার তো কোনো মানেই হয় না। তুই বরং এক কাজ কর বাবা, তোর অফিসের প্রেফারেন্স ফান্ড থেকে টাকা তোল। ওখানে আর একটা টাকাও পড়ে নেই মা। ওখান থেকে টাকা তুলেই তো দোতলার ঘরটা তোলা হয়েছে, ওখানে আর একটি পয়সাও পড়ে নেই। তুমি থামো বৌমা, মা ছেলের কথার মধ্যে তুমি আর কথা বলতে এসো না। দেখ সত্য, তুই হচ্ছিস এই সংসারের মাথা। হ্যাঁ,
তুই যদি বটগাছের মতো সোজা হয়ে না দাঁড়াস, আমার শেষ কাজটা তুই যদি উতরে না দিস, তাহলে আমি কিন্তু গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হব। বাম্মায়ের সবচেয়ে বড় ভরসা তার বড় ছেলে, আর সে যদি আজ মায়ের চোখের জল মুছিয়ে দিতে না পারে, তাহলে সেই মায়ের বেঁচে থেকে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। বাবা, চমৎকার! মা কত সহজে ছেলের গলায় চোখের জলের ছুরিটা চালিয়ে দিয়ে চলে গেল। সম্পূর্ণ তুই চুপ কর। মায়ের সম্বন্ধে আজে বাজে কথা তুই বলবি না। বলতে হবে, বলতে হবে দাদা, বলতে হবে। এ বিয়ে হবে না দাদা, এ বিয়ে হতে পারে না। এ বিয়ে হবে, এমন ছেলে আমি কিছুতেই হাতছাড়া করতে পারবো না। কিন্তু বৌদি, এত টাকা তোমরা কোথায় আরে পাবে? আসবে রে আসবে, সে একটা ব্যবস্থাই হয়ে যাবে না। কি ব্যবস্থা করবে? কোনো ব্যবস্থা হবে না দাদা। তুমি কি পাগল হয়ে গেছো? আরে দাদা? পাগল, আমি তো এমনি এত পাগল, আর এত শুভ দিনে আমি এত বেশি পাগল হয়ে যাব না। দাদা, আমি মাঝে মাঝে ভাবি ভগবান তোমাকে কি দিয়ে তৈরি করেছে? ভগবান যেমন অন্য মানুষদের তৈরি করেছেন, দাদা গো, সব মাটি দিয়ে যে প্রতিমা গড়া যায় না, পুকুরের নোংরা পচা মাটি দিয়ে পিশাচ তৈরি হয়, কিন্তু পবিত্র গঙ্গা মাটি ছাড়া তোমার মতো দেবতার মূর্তি গড়া যায় না দাদা। দেবতার মূর্তি গড়া সম্পূর্ণ হ্যাঁ গো, তুই সবার সামনে যাই বলি, কি করে কি ব্যবস্থা হবে বলো তো? হবে বড় বউ, হবে হবে। ভাগ্যবানের বোঝা ভগবান বয় বড় বউ। আমি কালকে ভুবনেশ্বরে রওনা দেব। ভুবনেশ্বর মানে তোমাদের দেশের বাড়ি? কেন? বাবা তো পৈতৃক সম্পত্তি ভিটে মাটি রেখেই এদেশে চলে এসেছিলেন, তাই কাকারের কাছে আমি গিয়ে বলবো বাবার অংশ বাবদ যদি কিছু টাকা ধার দেন কাকারা। সেই ভালো। এখন আমাদের কন্যাদায় সবার কাছেই আমাদের হাত পাততে হবে, তাই না? আমি জানতাম বড় বউ, আমি জানতাম তুমি কখনো আমাকে শুভ কাজে বাধা দেবে না। তাই কলকাতা থেকে ফেরার সময় আমি না ট্রেনের টিকিটটা কেটে দিয়েছিলাম। কাল বেলা 2টোর সময় ট্রেন টাইম। কালকে বৃহস্পতিবার, বৃহস্পতিবারের বার বেলায় তুমি বাড়ির বাইরে যাবে? শুভ কাজে কোনো বার বেলা নাই বড় বউ। তাছাড়া তোমার স্মৃতির সিঁদুর সব সময় সব বিপদ থেকে আমাকে রক্ষা করবে। তুমি শুধু ওই মন্ত্রটা ভুলবে না। কি মাত্র গো? ভাগ্যবান যার ভাগ্যবতী সেই তো ভাগ্যবতী। অনেকদিন পর আজ সারাদিনটা বেশ হইচই করে কাটলো, তাই না? আজকালকার নিরাশাকে পাওয়াই যায় না, সব সময় ব্যস্ত। সিনেমা তারকা এর সেই দূর আকাশের তারা। কি করব বলো, একসঙ্গে তিনটে নতুন ছবির কাজ পেয়েছি, আমাকে তো বেঁচে থাকতেই হবে। আর তাছাড়া আমার কপালটা না আজ মনে হচ্ছে একেবারে খুলে গেছে। তোমার কপালটা খুলছে আর আমার কপালটা পুড়ছে। আমার সে কি কথা, তোমার কপাল পুড়বে কেন? পুড়বে না? এরপর তোমার আরো নাম ডাক হলে আমার কথা তোমার মনে থাকবে? নটি বয়, তুমি এখনো পর্যন্ত এই নীলাশাকে বিশ্বাস করতে পারলে না। কি করে করবো বলো, কি করে করবো? এমনিতেই তো ল্যাং খাচ্ছি। ওমা সে কি, তোমাকে আবার কে ল্যাং মারলো? যে মহা সেই মারছে আমাদের সিনেমা প্রডিউসার সমিত কুমার। ওমা সে কি, সমিতের কি ক্ষমতা আছে যে আমার ডার্লিং নিলয়কে ল্যাং মারে? ঠাট্টা করো না নীলাশা, আমি দিন রাত শুধু তোমার কথা ভাবি, অথচ তুমি, আচ্ছা তোমার কি মনে একটু মায়া দয়া নেই? মায়া দয়া? এসো না নীলাশা, এসো না।
একটা কথা মনে রেখো, এরপর তোমার যখন রূপ যৌবন থাকবে না তখন তুমি কি করবে? কেন সিনেমায় অভিনয় করা ছেড়ে দিয়ে রেডিওতে নাটক করবে? রেডিও নায়িকাকে কিন্তু চোখে দেখে না, তারা শুধু কানের নায়িকা। আপনি ভালোই বলেছেন নান্টুদা, বুড়ো বয়সে আপনার এই পরামর্শটা না আমার মনে থাকবে। এটা ঠাট্টা করার সময় নয়, এটা ঠাট্টা করার সময় নয়। চলো এবার আমরা বিয়েটা ছেড়ে ফেলি। নিলয়, তোমরা বাঙালি ছেলেরা প্রেমের ফুল ফুটতে না ফুটতে একেবারে বিয়ের ওই মালা গাঁথতে শুরু করে দাও। নীলাশা, নীলাশা, একে তোমার উপর আমি কিন্তু খুব রেগে আছি। তুমি কতদিন পরে এলে বলো তো? এই তো গত পরশুদিন তো তোমার কাছে এসেছিলাম। ও মা, তাতে কি তারপরে তো আরো 48 ঘন্টা কেটে গেছে, তাই না? আর কোনো কোনো সময় 1 ঘন্টাকে একটা দিনের মতো লম্বা মনে হয়, তাই না? নিলয়, তুই এখন এখান থেকে কেটে পড়লে ভালো হয়। কেটে পড়বো, কিন্তু নীলাশার সঙ্গে কিছু কথা আছে। পরে বলিস, এখন যা। ও হ্যাঁ, আজকে কাগজে নীলাশার একটা ইন্টারভিউ বেরিয়েছে, আর সেই পত্রিকার কিনে নিয়ে ওর ছবি দেখে ওর সঙ্গে কথা বলিস। ও মা, সে কি আজকে আমার কাগজে আমার ইন্টারভিউ বেরিয়েছে? কই নিলয়, প্লিজ যাও না, পেপারটা গিয়ে নিয়ে এসো। আমার 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 ছবি বেরিয়েছে, যাও না নিলয় প্লিজ। আমি আনছি। দেখি ওই কাগজের ছবিতে তোমার আসল চেহারাটাকে চিনতে পারি কিনা। ব্যাস, সবাই চলে গেছে, এখন তোমরা দুজনেই আছো। এই নিশ্চিন্তে একটু ইয়ে করো, মানে কথা বলো। সবাই চলে গেছে? কাউকে দেখুন ধারে বাড়ি দেখছি না, দুজনেই আছো। আপনি বোধহয় নিজেকে বাদ দিয়ে গুনছেন নান্টুদা। আমি তো দুধ ভাত এলেবেলে, আমি থাকলে কিচ্ছু হবে না। আচ্ছা বেশ, এই আমি কানে আঙুল দিলাম। আরে বাবা, কানে আঙুল দিলে বুঝি চোখে দেখা যায় না? আর আমি কিচ্ছু দেখতে হবে না। Sorry, sir. আমি তাহলে এখন বিদায় নিচ্ছি। আপনাদের প্রেমের ছবি সুপারহিট হোক। আমি বাইরে থেকে হলের দরজা বন্ধ করে আর নো এন্ট্রি বোর্ড ঝুলিয়ে দিচ্ছি। হ্যাঁ, ছবির জগতের লোকেদের মুখেদের কথাগুলো না একেবারে ছবির জগতের ওই অবাস্তব সংলাপের মতো, তাই না? কিন্তু আজ আমি তোমাকে কিছু বাস্তব কথা বলতে এসেছি নীলাশা। কাল একবার তোমাকে আমাদের বাড়িতে যেতে হবে, জানো? তোমাদের বাড়িতে? হুম। কেন? কারণ বাবা হঠাৎ না আমার বিয়ে ঠিক করে ফেলেছেন, তাই বাধ্য হয়ে তোমার আমার সম্পর্কের কথাটা বাবাকে বলতে হবে। কিন্তু কাল তো আমি তোমাদের বাড়িতে যেতে পারবো না। কাল সকালের ফ্লাইটে আমি মুম্বাই যাচ্ছি, আর ফিরতে আমার মাসখানেক দেরি হবে। মাসখানেক? অসম্ভব, অসম্ভব। না 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 না, বাবা কিছুতেই এতটা দিন সময় দিতে পারবে না। তার চেয়ে তুমি এক কাজ করো, তুমি মুম্বাই যাওয়া ক্যান্সেল করে দাও। সে কি? হ্যাঁ, মুম্বাই যাওয়া কি করে আমি ক্যান্সেল করবো? কারণ অনেকগুলো টাকার ব্যাপার, তাছাড়া আমি অ্যাডভান্স নিয়ে ফেলেছি। আরে বাবা, কি আসে যায় তাতে? আরে আমাদের বিয়ের পর তো তোমাকে বাধ্য হয়ে অভিনয়টা ছাড়তেই হবে নাকি? আর বাবা তার কিছুতেই বাড়ির বউকে বাইরে নাচতে কিছুতেই দেবে সে না। কি? হ্যাঁ, কি বলছো? একেবারে এই নায়িকা নীলাশা মজুমদার বাড়ি ম্যানশনে একেবারে এক গলা ঘোমটা দিয়ে রান্নাঘরের বাটনা বাজবে নাকি? ভুলে যেও না যে আমি তোমাকে ভালোবাসি। তাহলে আজ কাজ করো, তুমি এক্ষুনি আমাদের বাড়িতে চলে এসো। আমি তোমাদের বাড়িতে এক্ষুনি যেতে পারবো না। আমার কদিন ভাববার সময় দাও। নীলাশা, সময় কারোর জন্য অপেক্ষা করে না নীলাশা। তাই আমার শেষ কথাটা আমিও তোমাকে জানিয়ে দিয়ে যাচ্ছি, কাল সকালের মধ্যে যদি তুমি আমাদের বাড়িতে যেতে না পারো, তাহলে তোমার আর আমার সম্পর্কের পথটা হবে সম্পূর্ণ আলাদা। আর এই শেষ কথাটা শোনার জন্যে তোমাকে আমি এতটুকু সময় দিয়ে গেলাম। ঠিক আছে? কটা রাত কাটিয়েছ জেগে স্বপ্নের মিথ্যে আবেগে, কটা রাত কাটিয়েছ জেগে স্বপ্নের মিথ্যে আবেগে, কি এমন দুঃখকে সয়েছ যে তুমি এত সহজে হাসো
কাটায় পায় রক্ত না ঝরালে কি করে সেখানে তুমি আসবে কতটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে কি করে সেখানে তুমি আসবে কফোঁটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে কাগজের প্রথম পাতায় যে খবর বেরিয়েছে তার কাছে সব খবর মাঠে মারা গেছে। কাগজের প্রথম পাতায় কি খবর বেরিয়েছে? উড়িষ্যায় বালেশ্বরের কাছে বাহানগরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, শতাধিক লোক নিহত, মৃতের পরিবার পিছু 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা। এ মিথ্যে, এ হতে পারে না, এ আমি কিছুতেই বিশ্বাস করি না। যত বড় দুর্ঘটনাই হোক না কেন, আমি জানি তোমার দাদার কোনো ক্ষতি হতে পারে না। কিন্তু বৌদি, আমাদের দেশের বাড়ি ওই ভুবনেশ্বরে যেতে হলে ওই বালেশ্বরে হয়ে যেতে হয়, আর দুর্ঘটনা ঘটেছে ওই বালেশ্বরে। জানি আমি সব জানি, তবু বলছি তোমরা শুধু শুধু ভয় পাচ্ছ। ওর যদি এতটুকু নিয়ে কিছু ক্ষতি হতো তাহলে আমি কি বুঝতে পারতাম না বলো? আশা করি দাদা ভালো আছে, সুস্থ আছে, তবু এত বড় দুর্ঘটনার কথা শুনে দুশ্চিন্তা না করে থাকা যায়? বৌদি, বর্দার কোনো খবর পাওয়া গেছে? বলো না। ওই বাড়িতে চুপচাপ বসে থাকলে কি করে খবর পাওয়া যাবে? তোমরা যে বাড়িতে কেন চুপচাপ বসে আছো সেটা তো আমি বুঝতে পারছি না। এত বড় ট্রেন দুর্ঘটনা হলো, কত লোক মারা গেল, তবু সব জেনে শুনে তোমরা ব্যাপারটা গুরুত্বই দিচ্ছ না। আমাকে দোষ দিয়ে কি লাভ? বৌদি তো ভগবানের উপর ভরসা করেই বসেই আছে। ভগবানের উপর আমার সম্পূর্ণ আস্থা আছে। ঠাকুরপো, তুমি বরং একবার হরিশ শেখরার বাড়ি থেকে গিয়ে ঘুরে এসো। না না বৌদি, না, বড্ড বাড়িতে ফেরা না পর্যন্ত তোমরা আমার বিয়ের জন্য কিচ্ছু করতে পারবে না। আমি যে কিছুতে নিজেকে ক্ষমা করতে পারছি না গো বৌদি। আমার মনে হচ্ছে আজকে সবকিছুর জন্য আমি দায়ী। আমার বিয়ের চিন্তায় দাদাকে ভুবনেশ্বরে যেতে হয়েছিল। আমি তোমাদের সংসারের সব অশান্তির মূলে বৌদি, আমি সব অশান্তির মূলে। 7:30 বেজে গেল, 8টার রেডিও নিউজটা শুনতে হবে। সম্পূর্ণ তুই এক ছুটে গিয়ে মায়ের ঘর থেকে ট্রানজিস্টারটা নিয়ে আয় তো দেখি। না, সম্পূর্ণকে আর আমার ঘরে যেতে হবে না কষ্ট করে। আমি এইমাত্র খবর শুনে এলাম সেখানে দুর্ঘটনায় কত লোক মারা গেছে, আর আমার সত্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি এমনি করে ভেঙে পড়ো না মা, এমনি করে ভেঙে পড়ো না, আমাদের বিশ্বাস করো। বাগো, বিপদে ধৈর্য হারাবেন না মা। আপনি যদি এমন করে চোখে জল ফেলেন তাহলে যে আপনার ছেলের অকল্যাণ হবে মা। থামো বৌমা, আমাকে আর কল্যাণ অকল্যাণ শেখাতে হবে না। তুমি মায়েরই কষ্ট তুমি কি করে বুঝবে? তুমি যদি একটা ছেলে পুলে পেটে ধরতে তাহলে তুমি বুঝতে পারতে মায়ের কত কষ্ট। সন্তান নেই বলেই তো স্বামী আমার একমাত্র অবলম্বন মা। তাই যদি তার জীবনের যদি এতটুকু কোনো ক্ষতি হয় তাহলে আপনাদের কারো যে আমার কোনো অংশে কম হবে না মা। অনেক রাত হয়েছে, চলুন আপনারা খাবেন, চলুন খেতে চলুন। চলো সম্পূর্ণ খেতে চলুন। আরে মেজবাবু, আসুন আসুন। একটু আগে আমি থানায় যাবো বলে ভাবছিলাম। মেজু বাবু, আমার বর্দার কোনো সংবাদ পেলে? হ্যাঁ, এইমাত্র উড়িষ্যার বালেশ্বর থেকে একটা জিনিস হয়েছে, দেখুন তোরা চিনতে পারেন কিনা। আমার স্বামীর ঘরে আপনি কোথায় পেলেন? বলুন বলুন, কি খবর আছে বলুন। আমাদের কাছে খবর আছে সত্যবাবু হাওড়া থেকে আপ করমণ্ডল এক্সপ্রেসটাই ধরেছিলেন। করমণ্ডল এক্সপ্রেস? সেখানকার রিজার্ভেশন লিস্ট থেকে নাম ঠিকানা সংগ্রহ করে আমাদের কাছে খবর পাঠানো হয়েছে। কি খবর? আমাদের কাছে খবর আছে গতকাল ট্রেন দুর্ঘটনায়
সত্যবাবু মারা গেছে। মিথ্যে মিথ্যে মিথ্যে, এই খাতা যা আছে সব সব কথা মিথ্যে। চাঁদু চাঁদু শোনো, তোমার একটা কথা বিশ্বাস করি না, হিসেবের খাতায় যা লেখা আছে সব মিথ্যে। এ আপনি কি বলছেন জামাইবাবু? আমি আপনাকে মিথ্যা কথা বলবো? হ্যাঁ তাই বলছো। আমার কারখানায় কিছু লোক সারতে পারে না চন্দ্রশেখর। জামাইবাবু চন্দ্রশেখর নয়, আমি হলাম যে চাঁদ মোহন। চাঁদ মোহন? হ্যাঁ জামাইবাবু। একেবারে অমাবস্যার চাঁদ। তা এত জায়গা থাকতে তুমি আমার ভাগ্যাকাশে কেন উদয় হলে বলতে পারো? আপনার ভাগ্য ভালো জামাইবাবু, তাই। না না, দেশের বাড়িতে আমার আর কিসের অভাব জামাইবাবু। নেহাত দিদি আসার সময় আমাকে অনেক রিকোয়েস্ট করলো, তাই তো বউ বাচ্চাকে ফেলে আমি এখানে পড়ে আছি। এবার আমি তোমাকে হাত জোড় করে বলছি, দয়া করে তুমি এখান থেকে বিদেয় হও। দাঁড়ান 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 জামাইবাবু দাঁড়ান, আগে আগে ওই সমিতের বিয়েটা হয়ে যাক। সমিতের বিয়ে পর্যন্ত তুমি এবার থাকবে? নিশ্চয় জামাইবাবু। আরে জামাইবাবু, মামা হিসাবে আমার তো একটা দায়িত্ব আছে নাকি? হ্যাঁ, বিয়েটা ভালোই ভালোই হয়ে গেলে এবারই ছেড়ে আমি চলে যাব। জানেন জামাইবাবু, এত অপমান সহ্য করে এখানে আর আমি আর থাকতে পারবো না। তার মানে আমাদের সর্বনাশ না করে তুমি এখান থেকে যাবে না? না বাবু না, সর্বনাশ হওয়ার অনেক আগেই আমি সাবধান হয়ে গেছি। তাই হিসাবের আসল খাতাটা মামা বাবুর ঘর থেকে আমি বের করে নিয়ে এসেছি। এই নিন ধরুন। দেখি দেখি, এই তো আসল খাতা। এই তো এখানে স্পষ্ট লেখা আছে, গত মাসে কোম্পানি 50 লক্ষ টাকার লোহার রড তৈরি হয়েছে। আমি তো বলেছি জামাইবাবু, কারখানার মাল তৈরি হয়নি এ কথা কি আমি আপনাকে বলেছি একবারও? মাল তৈরি হলে মালগুলো গেল কোথায়? মালগুলো বিক্রি করে তো কিছু লাভ হয়েছে। তাহলে আমি আর একটা প্রশ্ন করি মামা বাবু, সপ্তাহে সপ্তাহে দেশের বাড়িতে যে মোটা টাকা মানি অর্ডার করেন, বলি সে টাকাগুলো পাচ্ছেন কোথায়? আমি কোন থার্ড পার্সনের সঙ্গে এই পার্সোনাল এবং প্রাইভেট কথার জবাব দেই না। জবাব দেওয়ার মতো মুখ আপনার নেই মামা বাবু, তাই তো এমন দেবতার মতো মানুষটার বুকের ওপর বসে তার দাড়িও প্রার্থনা। রতন রতন একটা চাকর, ও চুরি করলে ওকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারি, কিন্তু তুমি তোমার পরমাত্মীয়, তোমাকে আমি বের করে দেব কোন অধিকারে? চাঁদু আমার ভাই, তাকে কেউ এই বাড়ি থেকে বের করে দিতে পারবে না। 100 বার পারবো, 1000 বার পারবো। তোমার কথায় ওকে আমি আমার গোডাউনের গেট কিপার চাকরি দিয়েছিলাম, আর সেখানে বছরের পর বছর লোকসান। কি বললে? চাঁদুর জন্য তোমার লোকসান হচ্ছে? আরে হচ্ছে কিনা হিসাবের খাতাটা দেখলেই বুঝতে পারবে। দেখো দেখো, কারখানার গত মাসে 50 লক্ষ টাকার মাল বিক্রি হয়েছে, একটা পয়সা বিক্রি হয়নি। অত গোডাউন একেবারে নীল, একটা পেরেক পর্যন্ত নেই। আমি কি করব জয়ও? আরে আপনার গোডাউনে যা ইঁদুরের উৎপাত, ইঁদুরে সব খেয়ে ফেলেছে জয়ও। হ্যাঁ, ইঁদুরে লোহার রডও খেয়ে ফেলেছে? চুপ 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 হারামজাদা, চুপ। যত বড় মুখ নয় তত বড় কথা। আরে হতভাগা, ইঁদুরে লোহা খাবে কেন? খাতাগুলোকে না একেবারে ইঁদুরে কুচি কুচি করে কেটে ফেলে দিয়েছে, তাই তো আমি ঠিক হিসাব মেলাতে পারছি না। ওহো, তাই বল। দেখো তো, তুমি শুধু শুধু চাঁদুর উপর রাগ করছো। আরে বাবা, দোষ তো চাঁদুর নয়, দোষ ইঁদুরে। বাহ বাহ বাহ, চমৎকার ম্যাডাম, চমৎকার। ইঁদুর শুধু ধান খায় না,
তোমাদের মতো ভদ্র মানুষের মানও বাঁচায়। মামা বাবু গো, এবার থেকে কারখানায় গণেশ পুজো না করে ইঁদুর পুজো করো, লাভটা অনেক বেশি হবে। তুই চাঁদুর সঙ্গে এভাবে কথা বলবি না। চাঁদু এবারে আত্মীয়। না ম্যাডাম, আত্মীয় হওয়া এত সহজ নয়। কথায় বলে সাপ, শালা আর জানোয়ার কেউ নয় আপনার। সে সুযোগ যখন পাবে মরণ কামড় দেবেই। কি স্পর্ধার কথা! হ্যাঁ, যেমন বাবু তেমনি তার চাকর। কতটা ভুল বললেন মিসেস মজুমদার। রতনের মতো স্পষ্ট কথাই বলতে পারি না, নলে রতনের না বলা কথাটা অনেকদিন আগেই আমার বলা উচিত ছিল। বাবু, বাবু সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আরে আবার কি সর্বনাশ হয়েছে? আরে বল বল। উড়িষ্যার ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় সত্যবাবু মারা গেছে। কি বললি? আমাদের আমাদের সত্য মারা গেছে। আমি এখনই যাবো ওদের বাড়িতে। আরে বাবা, তোমার ওখানে যাওয়ার কি দরকার আছে বলো? তুমি তো সমিতির সঙ্গে নীলাশার বিয়ে দেবে, আর নীলাশা তো এক্ষুনি এখানে আসবে। নীলাশার কোনোদিন এ বাড়িতে আসবে না। মা আসবে না কেন? বাবার সঙ্গে দেখা করেছে, অনেক জরুরি কাজ আছে তার। সে সে মুম্বাই যাচ্ছে হিন্দি ছবিতে অভিনয় করার জন্য। কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নেই মা। আমি আমি একটা ভাঙা কাঁচকে কোহিনূর বলে মনে করেছিলাম মা। এখন দেখছি আমার বাবার কথাই ঠিক। জীবন রঙ্গমঞ্চে ওই নীলাশা শুধু আমার সাথে অভিনয় করে গেছে মা গো। থ্যাংক ইউ সমিত, থ্যাংক ইউ। এই হলো আমার সন্তান। বাবা, হ্যাঁ শোনো, এদিকে আবার মহা বিপদ হয়েছে। আর এই মতো জানলাম, আরে সত্যমিন্দর রেল দুর্ঘটনায় মারা গেছে। বাবা, হ্যাঁ শোনো, আমি তোর বাড়ি যাচ্ছি। আচ্ছা, আমি কি সেখানে গিয়ে পাকা কথা বলে আসতে পারি? হ্যাঁ বাবা, জীবনের চেনা পথটা যদি হারিয়ে যায় বাবা, তাহলে যে অচেনা অন্ধকারকে মেনে নিতে আমার কোনো দোষ নেই বাবা। আমার কোনো আমি জানতাম সমিত একটা মরিচিকার পেছনে ছুটছে, তবে তো তাড়াতাড়ি যে ভুলটা ভাঙবে সেটাই ভাবিনি। রতন, তুই কি আমার সাথে ওদের বাড়ি যাবি? ওখানে আপনারা যাবেন না জামাইবাবু? ওই হাবিলদারের বোনের সাথে আমার ইঞ্জিনিয়ার ভাগ্নের কিছুতেই বিয়ে হতে পারে না। মেয়েটা একটা অপয়া। অপয়া? না, আমার ঠাকুরজি অপয়া না। আরে আসুন আসুন আসুন, আমি আছি, আপনার বাড়ি যাচ্ছিলাম। আলাপ করে দিই, এ হলো রতন, আমার বাড়ির কাজের লোক। কাজের লোক বললে ভুল হবে, ও বাড়ির একজন। আর ওই যে আমার শালক চাঁদমোহন, আর এনে সুচন্দিমা, আর এনে সত্যের স্ত্রী মমতা, হতভাগিনী মমতা। আপনি সত্যের স্ত্রী? এখনো রঙিন শাড়ি, শাঁখা সিঁদুর পরে আছেন। আপনার স্বামী তো না, আমি বিশ্বাস করি না। এ কিছুতেই হতে পারে না, উনি কিছুতেই মারা যেতে পারেন না। কি বলছেন আপনি? খবরের প্রথম পাতায় কাগজে জানি, ওরা আমার কাছেও এসেছিল, এমনকি ওর হাত ঘড়িটা পর্যন্ত নিয়ে এসেছিল। কিন্তু শুধুমাত্র একটা হাত ঘড়ির উপর নির্ভর করে আমি আমার স্মৃতির সিঁদুর মুছে ফেলতে পারি না। আমি শাস্ত্র মতে ওর জন্য 12 বছর অপেক্ষা করে থাকবো। তার মধ্যেও যদি উনি ফিরে না আসেন, তখন আমি আমার স্মৃতির সিঁদুর মুছবো, হাতের শাখা ভাঙবো, শ্রাদ্ধ শান্তি সব করব। কিন্তু তার আগে আমি কিছুতেই বিধবার বেশ ধরতে পারবো না। চমৎকার মা, চমৎকার। তোমার মনের জোর দেখে আমার মনটা আনন্দে ভরে গেল মা।
ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেন তোমার মনস্কামনা পূর্ণ করেন। ভগবানের ইচ্ছের কথা আমি বলতে পারবো না, তবে আমার স্বামীর ইচ্ছে ছিল আগামী মাসের 5 তারিখে যেন আমার ননদের বিয়ে হয়। আমি চাই যে আগামী মাসের 5 তারিখেই যেন সম্পূর্ণ ঠাকুরজির বিয়ে সম্পন্ন হয়, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। আপত্তি? কিসের আপত্তি? না না, ওই 5 তারিখেই বিয়ে হবে। তাহলে আজ আমি নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাই, ওদিকে আমার অনেক কাজ বাকি আছে। চলি, নমস্কার। 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 বাহ, সামান্য একজন অশিক্ষিতা মহিলা হয়েও কি অসাধারণ তার মনের জোর। আজকের শিক্ষিত সমাজে এমন মানুষ পাওয়া যায় না রে রতন। এই সময়ের মহিলারা কখন চিন্তায় থাকে তার স্বামী দেবতাতি ওপরে যাবে, আর সেই মৃত স্বামীর টাকায় সুখের স্বর্গে গা ভাসাবে। একদম কথা বলবে না। যে মেয়েটা বিধবা হয়েও সাধুবার বেশে ঘুরে বেড়ায় সে কখনোই ভদ্র মহিলা নয়। কাউকে অভদ্র বলাটাও মোটেই ভদ্রতার পরিচয় নয় ম্যাডাম। রতন ঠিক কথাই বলেছে। দুপতা ইংরেজি পড়লেই ভদ্রলোক হওয়া যায় না। ঠাকুর রামকৃষ্ণ দেব তোমাদের মতো লেখাপড়া জানেনি, তবে হাজার হাজার শিক্ষিত মানুষরা ওই মানুষটার ছবিতে প্রণাম করে গো, প্রণাম। তোমরা যা খুশি বলো না কেন, ওই ছোট লোক গাইয়া ফ্যামিলির মেয়ের সঙ্গে আমি কিছুতেই আমার ছেলের বিয়ে দেব না। গায়ের মেয়ে তো কি হয়েছে, মেয়েটা শিক্ষিত আর সুন্দরী। না যাও না, আপনার চয়েস আমার জানা আছে। তা তো থাকবেই, তা তো থাকবেই, কারণ নিজেই যে চয়েস করে তোমার দিদিকে বাড়িতে এনেছিলাম। আপনি কিন্তু আবার ভুল বললেন, আমরাই আপনাকে চয়েস করেছিলাম। তোমরা চয়েস করেছিলে আমাকে শুধু চুষে খাবার জন্য, আর এখন চুষে খাওয়া তো দূরের কথা, চিবিয়ে চিবিয়ে দাঁত বসানো যাচ্ছে না। তুই জাদুর সঙ্গে এইভাবে কথা বলবি না, একদম বলতে তো লজ্জা করে না? না ম্যাডাম, বরং ওই মানুষটাকে এ বাড়ির আত্মীয় ভাবতে ভীষণ লজ্জা করে। রতন সত্যি কথা সোজা সুজি বলে, তাই তোমাদের মতো কথার ছুরিতে রতন কখনো মিছরি মাখাবে না। বাহ, চমৎকার! সামনে দাঁড়িয়ে কাজের লোক দিয়ে আমাকে আর চাঁদুকে অপমান করছো, বাড়ির চাকরকে কি সুন্দর শিক্ষা দিচ্ছ। শিক্ষাটা এখনো সম্পূর্ণ হয়নি মিসেস মজুমদার। সেদিন যেটা শেষ হবে সেদিন শুধু রতনের ম্যাডাম নয়, সমিতের মার পরিচয়টা দিতেও লজ্জা পাবে, লজ্জা লজ্জা যত সব আনকালচার, অসভ্য, জঙ্গলি, অমানুষ। চুপ কর, তুই নিজে কি? আমি হ্যাঁ তুই একটা কাজ যদি ঠিকঠাক করতে পারিস। নীলাশাকে তুই কি বলেছিস? কেন সেই সময় মুম্বাই চলে গেল? আরে বাবা, মুম্বাই যাবে কেন রে চাঁদু? আরে বাবা, নীলাশা তুই কলকাতাতেই বসে আছে। আচ্ছা, হ্যাঁ, সুমিত বিয়ের জন্য খুব ক্ষেপে উঠেছিল, তাই মুম্বাই যাওয়ার ঢপ দিয়েছে। নীলাশা আমার টোপটা ঠিকঠাক গিলেছে। তাই যদি হয় তারপর শুরু হবে ঘর ভাঙার খেলা। আমি চাঁদমোহন পাল, পাল বংশের ষাট মাল। আসুন, সুমিতকে তার বাবার শেহের সিংহাসন থেকে টেনে ছুঁড়ে ফেলে দিয়ে ওকে বসাবো এই মজুমদার প্যালেসের রানী করে। না
এ বাড়িতে আমি আর একটা দিনে থাকতে পারবো না, আমি আজই এ বাড়ি ছেড়ে চলে যাব। কথা শোন সকাল, কথা শোন। আমি আজকে বাড়িতে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, এই সময় তোকে কি এই বাড়ি থেকে রাগ করে চলে যাওয়ার সাজে? থামো, আমাকে ঠিক বেঠিক শেখাতে এসো না। একটা বিধবা মেয়ে মানুষ আজ 1 মাস হলো শাঁখা সিঁদুর পরে ঘুরে বেড়াচ্ছে, এটা বুঝি সঠিক কাজ হচ্ছে? আস্তে কথা বল, কেউ শুনতে পাবে। পাক শুনতে আমি কারো খাই না পড়ি যে সত্য কথা বলতে ভয় পাবে। বৌদি এইভাবে ঘুরে বেড়ালে পাড়াপড়শিরা কি ভাবছে বলো তো? এরপরে কি সম্পূর্ণ আর বিয়ে দিতে পারবে? বৌদির এই বাইরে বেরিয়ে এইভাবে ঢলামি করা চলবে না। বৌদি বাইরে না বেরোলে তোর বোনের বিয়েটা হবে কি করে রে ছোটদা? কেন বাড়িতে কি আর কোনো লোক নেই? তাদের কি বিয়ের জন্য কোনো চিন্তা ভাবনা নেই নাকি? আমি তো 50,000 টাকা দেব বলে আগেই কথা দিয়েছি। 50,000 টাকায় আজকালকার দিনে পুতুলের বিয়েও হয় না রে ছোটদা। আমরা নয় তোকে ভিখারির মতন বিয়ে দেবো, কিন্তু একজন বিধবা ওই সধবা সেজে মাঝ রাত পর্যন্ত বাইরে বেরিয়ে রোজগার করবে, আর সেই টাকায় তোর বিয়ে দিতে হবে? ছোটদা চুপ কর ছোটদা, বড় বৌদির নামে এমন নোংরা কথা বললে তোর জিভটা খসে পড়বে। ওই দেবী অঙ্গে কলঙ্কের কালি মাখাবার চেষ্টা করলে এই সংসারটা যে চোরা বালিতে তলিয়ে যাবে রে ছোটদা। তুই চুপ কর, সম্পূর্ণ চুপ কর। যে নিজের হাতে নিজের মুখে কালি মাখায় তার হয়ে আর তোকেও কালতি করতে হবে না। মা বলি শোন, আমরা যেন বিধবা হইনি। হ্যাঁ? বলি যে গেছে সে তো আমারও ছেলে নাকি? এই বয়সে আমি পড়ে থাকলাম আর আমার একটা জলজ্যান্ত জোয়ান ছেলে ভগবান আমার কাছ থেকে তাকে কেড়ে নিল। এই যে বিধির বিধান, সবকিছু তো মেনে নিতেই হবে। আপনি ঠিক বলেছেন মা, জীবন গাড়ি রেলগাড়িটা অ্যাক্সিডেন্ট করলেও তার চলার পথ থেকে কিন্তু থেমে থাকে না। আপনি মানে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। কি করে চিনবেন? আমার নাম যতীন হালদার, আমি কলকাতার রেল কোম্পানির হেড অফিস থেকেই আসছি। বলুন বাবা, বলুন বলুন কিসের জন্য এসেছেন? দেখুন, আপনাদের দুঃখের ভাগ হয়তো আমি নিতে পারবো না, কিন্তু আপনাদের সংসারে একটা ছোট্ট আশার আলো নিয়ে আমি এখানে এসেছি। আশার আলো? হ্যাঁ, আশার আলো। রেল কোম্পানি সত্যবাবুর মৃত্যুর জন্য 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ মঞ্জুর করেছেন। 10 লক্ষ টাকা? দেখেছো মা, দেখেছো, বর্ত ওই যাবার সময় বলে গিয়েছিল না সম্পূর্ণার বিয়ের সমস্ত ব্যবস্থা করবে। দেখলে তো, বর্তা নিজের জীবন বিসর্জন দিয়ে এই সম্পূর্ণার বিয়ের সমস্ত টাকাটা ব্যবস্থা করে পাঠিয়েছে। ওটা আমার বিয়ের টাকা বলছো কেন? ওটা তো বড় বৌদির টাকা। তুই চুপ কর, টাকার ব্যাপারে তোর কথা বলতে হবে না। সকাল এখন এই বাড়ির কর্তা, ও যা ভালো বুঝবে তাই করবে। দিন বাবা দিন, টাকাগুলো আমাকে দিন। কিন্তু তারা এই সরকারি কাগজে সই করতে হবে। দিন, আমি সই করে দিই। মা তো চোখে দেখতে পায় না, আমি সই করে দিচ্ছি। না, আপনাদের কারো সই করা চলবে না। সই করতে হবে সত্যবাবুর স্ত্রীকে। ডাকুন, আপনারা সত্যবাবুর স্ত্রীকে একবার ডাকুন। মা, কি আবার কেমন আইন বাবা? হ্যাঁ, ছেলের মা পর হয়ে গেল আর পরের ঘরের মেয়ে হলো সব। আইন তো তাই বলে মা। দেখো তো দেখি বড় বৌদি এই সময় কোথায় গিয়ে যে বসে রইল। আমি হরিশাকরাঠের দোকানে গিয়েছিলাম ঠাকুরপো। পর্দার অ্যাক্সিডেন্টের জন্য রেল কোম্পানি 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাঠিয়েছে। 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ? ওই টাকাটা আমি ছুঁতে পারবো না মা, ও আপনি নিয়ে নিন। নেবো তো বৌমা, নেবো তো। তার আগে তুমি ওই কাগজে একটা সই করে দাও। সই? হ্যাঁ, ডেথ সার্টিফিকেট। আর সত্যবাবু যে মারা গেছে সে কথা স্বীকার করে নিয়ে সরকারি কাগজে সইটা করে দিতেন, আমি 10 লক্ষ টাকা চেকটা আপনাকে দিয়ে দেবো। না, উনি মারা গেছেন এই কথা আমি এখনো বিশ্বাস করি না। কাগজে আমি সই করতে পারবো না মা। সই করতে হয় আপনারা কেউ করুন, কিন্তু আমি কিছুতেই ওই কাগজে সই করতে পারবো না। তাহলে এই সরকারি কাগজ আর চেকটা কিন্তু আমাকে ফেরত নিয়ে যেতে হবে। সে আপনার যা ভালো মনে হয় আপনি তাই করতে পারেন, কিন্তু আমি কিছুতেই বিশ্বাস করি না যে আমার স্বামী মারা গেছেন। তাই তো আমি এখনো সধবার বেশ ধরে আছি। আপনার বিশ্বাসের অমর্যাদা করার মতো ভাষা আমার নেই। তবু ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেন আপনার বিশ্বাসের অমর্যাদা না করেন। চলি, নমস্কার। ও বাবা, যাবেন না বাবা, যাবেন না। বৌমা, এ তুমি কি করলে বৌমা? এতগুলো টাকা সম্পূর্ণ জেনে শুনে তুমি বিয়ে থেকে এই সর্বনাশ তুমি করলে বৌমা। বৌদি আবার কোনো সর্বনাশ করেনি মা, বৌদি আবার কোনো সর্বনাশ করেনি।
বরং আমি বৌদি সর্বনাশ করেছি। আমার জন্যই কর্তাকে ভুবনেশ্বরে যেতে হয়েছিল। আজ আমার বিয়ের চিন্তাতে তোমাদের চেনা মুখগুলো আমার কাছে একটু একটু করে বদলে যেতে দেখছি। মাগো, এই অশান্তির, এই সংসারের সব অশান্তির মূলে আমি এই সংসারের অশান্তি। মা, হ্যাঁ হ্যাঁ বৌদি, হ্যাঁ, বেঁচে থাকতে যে মানুষটাকে আমরা চুষে খেয়ে ছিপড়ে বানিয়ে দিয়েছি, আজ মারা যাওয়ার পর সেই ছিপড়েটাকে দিয়ে আমাদের সুখের শয্যায় আরামের গদি বানিয়ে আমরা সুখের ঘুম ঘুমোতে চাইছি। বৌদি, আমরা সবাই সুখের ঘুম ঘুমোতে চাই। জানি ঠাকুরজি, আমি সব জানি, সব বুঝতে পারি। তাই তো বাস্তব সত্য কথাটাকে আজকে আমি চিৎকার করে বলতে চাই। দাদার ডেড বডি নিয়ে ভাই, ছেলের ডেড বডি নিয়ে মা আজ ব্যবসায় নেমেছে। একবিংশ শতাব্দীর এই নিলামের আসরে ঈশ্বর সত্যব্রত রায় আজ কেবলমাত্র দামি একটা নিলামের মাল, নিলামের মাল। বড় বড় লেকচার দিয়ে বাড়ির ভেতরের ওইদিকে তুমি চললে কোথায়? হ্যাঁ শোনো, আজ কিন্তু তুমি বাড়িতে ঢুকতে পারবে না। আপনি কি বলছেন মা? মা ঠিক কথা বলেছে। অসতী কুলতা মেয়ে কোথাকার, সদবা বিধবায় সদবা ভেগ করে থাকতে তোমার লজ্জা করে না? এসব তুমি কি বলছো ভাই? এই বাড়িতে বাস করে এইসব নষ্টামি করা একদম চলবে না। তাই সকালের মতো তুমি এই বাড়ি ছেড়ে সকাল হলে চলে যাবে। অমন কথা বলবেন না মা। আপনারা ছাড়া, এই বাড়ি ছাড়া আর যে আমার কোনো আশ্রয় নেই মা। পুকুরে জল আছে, একটা দড়ি কলসি জোগাড় করে ওই জলে ডুবে মরগে যাও। না ঠাকুরপো, না। শোনো, আমি এই বাড়ির দরজা একেবারে তালা চাবি দিয়ে বন্ধ করে দিয়ে যাচ্ছি। দেখি আবার কেমন করে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। মা, দরজা খুলুন মা, দরজা খুলুন। আপনার ছেলের ছবিটা অন্তত পক্ষে আমাকে একটু বাইরে নিয়ে আসতে দিন। রোজ ওই ছবিতে মাথা না ঠিক এলে যে আমি বাঁচার জোর পাই না মা। মা, এমন করে আমার স্বামীর ঘর থেকে, আমার শ্বশুরের ভিটা থেকে আমাকে নিরাশ্রয় করবেন না মা। কোথা থেকে কখন যে কি হয়ে গেল, সাজানো ফুলের বনে ঝড় নেমে এলো। সে ঝড় থামার পরে পৃথিবী আধার হলো। তবু দেখি দীপ গেছো জেলে, তুমি চলে গেলে আমার বলার কিছু ছিল না, না গো আমার বলার কিছু ছিল না। চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে। চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না, না গো আমার বলার কিছু ছিল না। সব তুমি নিয়ে
তুমি তুমি ফিরে এসেছো। আমি জানতাম তুমি ফিরে আস। স্বপ্ন নাই, স্বপ্ন নয়, সত্যি 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 তুমি ফিরে এসেছো। হ্যাঁ বড় বউ, আমি ফিরে এসেছি। জানো জানো তোমার ঘড়িটা নিয়ে আমাকে দেখে ওরা প্রমাণ করতে চেয়েছিল তুমি মারা গেছো। না না, আমি বিশ্বাস করিনি। তাই দেখো দেখো ঘড়িটা আমি সব সময় আমার সঙ্গে সঙ্গে রাখি। দেখি তো তোমার বাঁ হাতটা, আমি নিজের হাতে তোমায় ঘড়িটা পরিয়ে দিই। দেখি কি হয়েছে তোমার? কে করে হলো? কেমন করে হলো? না বড় বউ, চুপ করো বউ। বড় বউ তুমি চুপ করো, ওরা সব উঠে পড়বে। ওই কাটা হাতটা পেয়ে না ওরা ধরে নিয়েছিল আমি মারা গেছি বড় বউ। ওখানকার হসপিটাল থেকে দুর্ঘটনার পর একটা রুগিনী কলকাতায় আসছিল, আর তাড়াহুড়ো করে অ্যাম্বুলেন্সে আমাকে তুলে দিয়েছিল। তারপর না ওরা আমাকে খোঁজ রাখিনি। আমারও নাম ঠিকানা আমার মনে আসছিল না। কদিন আগে আবার আস্তে আস্তে সব নাম ঠিকানা মনে পড়লো। তারপর না আমি কলকাতার হসপিটাল থেকে পালিয়ে চলে এসেছি বড় বউ। তুমি যে বেঁচে আছো এই কথা ওরা কেউ বিশ্বাস করে না গো। দাঁড়াও আমি ওদের সবাইকে ডাকি। না বড় বউ, তুমি কাউকে ডাকবে ডাকো না। না ডাকবে না বড় বউ, তুমি ডাকবে না। আমি বাইরে থেকে তোমাদের সব কথা শুনেছি। বড় বউ, ভগবান যখন এই দুনিয়ার খাতা থেকে আমার নামটা কেটে বাদ দিয়ে দিয়েছে, তখন তাই হোক না বড় বউ। আমার ডেথ সার্টিফিকেটে সই করে তুমি টাকাগুলো তুলে নাও বড় বউ। না, এ হতে পারে না, এ অসম্ভব। অসম্ভবকে সম্ভব না করতে পারলে আমার ছোট্ট বোন সম্পূর্ণ কোনোদিন বিয়ে হবে না বড় বউ। কেন হবে না? তুমি যখন ফিরে এসেছো। কে ফিরে এসেছে বড় বউ? একটা বিকলাঙ্গ অসহায় মানুষ, যার একটা হাত নেই, ভালো করে পায়ে জোর নেই, তাকে দিয়ে তোমার সংসারের কোনো উপকার হবে না বড় বউ। তুমি টাকাগুলো পেলে সম্পূর্ণ আমার আদরের ছোট্ট বোন, তার একটা নতুন জীবন হবে বড় বউ। কি পাগলের মতো কথা বলছো তুমি? একটা মিথ্যাকে আশ্রয় করে আমরা সারা জীবন বেঁচে থাকবো? তুমি তো জীবনে কখনো কোনো অসৎ পথে চলোনি, কোনো বেআইনি কাজ করনি। এটাও বেআইনি কাজ নয় বড় বউ। আমি সারা জীবন ওপরওয়ালার অর্ডার মেনেই কাজ করে এসেছি বড় বউ। এই সরকারি আদেশ যখন নেমে এসেছে, এই আদেশ আমি মেনে নেবই বড় বউ। দাঁড়াও, তুমি আমার স্বামী, আমার দেবতা, আমার ইহকালের সুখ, আমার পরকালের পুণ্য। তোমার কথা শুনে যদি আমাকে নরকেও নামতে হয়, সেই নরকই আজ থেকে আমার কাছে স্বর্গ। তাই শাখা সিঁদুর চিরদিনের মতো বিসর্জন দেওয়ার আগে তোমাকে একটা প্রণাম করব। আমি তোকে আশীর্বাদ করি, তোমার এই বড় মনের জোর যেন কোনোদিন হারিয়ে না যায় বড় বউ, হারিয়ে না যায়।
আমি সুখের জন্যই আজ তার মঙ্গল চিহ্ন আমাকে মুছে ফেলতে হচ্ছে। তুমি আমাকে আশীর্বাদ করো ঠাকুর, এই পাপ যেন কখনো তাকে স্পর্শ না করে ঠাকুর, কখনো তাকে স্পর্শ না করে। আমি আর এত বড় নোংরামি করতে দেবো না। আমি নিজের কানে এই ঘরে একটা পুরুষ মানুষের গলা শুনেছি। কোথায় কোথায় সেই ঘাটের মরণ? হ্যাঁ? স্বামী থাকবো, বল বল বলছি। বল বল বলছি। আমার ইষ্ট দেবতার সঙ্গে আমি কথা বলছিলাম, তিনি আজ আমাকে জানালেন আপনার ছেলে আর বেঁচে নেই। থানায় খবর দিন, রেল কোম্পানির হেড অফিসে খবর পাঠান, আমি সরকারি কাগজে সই করে দেব। আর আপনারা আসুন, আমার হাতের শাখা ভেঙে দিন, আমার স্মৃতির সিঁদুর মুছে দিন, আমাকে সাজিয়ে দিন বিধবার সাজে। ফুলসজ্জা, আজ সমিতের ফুল তার আগেই আমাকে বিষ ঢালতে হবে। আমি চাঁদমোহন পাল, পাল বংশের 60 মাস। এই যে চাঁদ বদন, তোমার দিদি কোথায়? জয়বাবু, আমার নামটা আবার আপনি ভুল বললেন, চাঁদমোহন। দিদি দিদি একটু বিউটি পার্লারে গেছে সাজগোজ করার জন্য। চমৎকার, বাবা বাও, চমৎকার চমৎকার। বাড়িতে ছেলের বিয়ে আর ছেলের মা রাত 10টা পর্যন্ত বিউটি পার্লারে সাজছে। লজ্জা ঘেন্নার কিছুই বাকি রয়েছে। লজ্জার কি আছে? আরে বাবা, ছেলের বিয়েতে একটু সাজগোজ করবো না? এই দেখো না গো, আমাকে কেমন দেখাচ্ছে। আমি তো মুখের উপর স্পষ্ট করে কিছু বলতে পারি না। যতন যা বলার তুই বলে দে। বাবু, ম্যাডাম জাস্ট স্নো পাউডার মেখেছেন, দেখে মনে হচ্ছে একেবারে ছাই মাখানো কই মাছ। এই, কি বললি? ঠিক তো বলেছে। তুমি ওদিকে ছাই পাশ মাখছো, এদিকে বৌমার বাপের বাড়ির লোকেরা তোমায় খোঁজাখুঁজি করছে। তোমাকে দেখতে না পেরে তারা চলে গেল। এখন তারা কি ভাববে বলো তো? ওরা যা খুশি ভাবুক, ওসব গায়ে মানুষগুলোর সঙ্গে মিশতে আমার বয়েই গেছে। আচ্ছা, কেন তুমি ব্যাপারটাকে মেনে নিচ্ছ না? আচ্ছা জয়বাবু, আপনার ওই 8 নম্বর পায়ের সঙ্গে যদি 6 নম্বর জুতো দেওয়া যায়, আপনি কি পা গোলাতে পারবেন জয়বাবু? তা তো পারবো না চাঁদমোহন, তবে জুতো জোড়াটা সযত্নে উপরে তুলে রাখো। ভবিষ্যতে কাউকে জুতো পেটা করার জন্য। আরে জুতো পেটা? এই জয়বাবু কাকে জুতো পেটা করবে বললো না দিদি? বুঝতে পারলেন না মা বাবু? বাবু জুতো ফেটা করবেন মাননীয় তার শ্বশুর মশাইয়ের একমাত্র ছেলেকে। দিদি দিদি, এই কি বলে গেল? জামাই বাবুর মাননীয় শ্বশুর মশাইয়ের একমাত্র ছেলে। এই মানে আমি এই আমি কোড়া টিপে মারবো আজকে। বলেন। দাঁড়া দাঁড়া, মারপিট পরে করবি, পরে করবি, আগে আমার কথাটা শোন। আমি বিউটি পার্লারে মোটেও যাইনি। তাহলে কোথায় গিয়েছিলি? আমি নীলাশার বাড়িতে গিয়েছিলাম। আরে বাবা, ওকে সবকিছু বুঝিয়ে এসেছি, ও এখনই এখানে চলে আসবে। সমিতকে এখান থেকে বের করে নিয়ে গিয়ে হ্যাঁ রে বাবা, 4-5 ঘন্টা অন্তত নিজের কাছে আটকে রাখবে, তারপরেই তো শুরু হবে ঘর ভাঙার খেলা। মা, মা গো, এই যে মা, তুমি এখানে?
আর ওদিকে আমার শ্বশুর বাড়ি সবাই তোমাকে খোঁজাখুঁজি করছে মা। করু, তবু তবু তোর কথা ভেবে আমার যে বুক ফেটে কান্না আসছে রে সমীর। এখন আর কি হয়েছে মা সব কথা ভেবে? তুমি তো নীলাশাকে এত ভালোবাসতে ভাগ্নে, কিন্তু বিয়ে করতে হলো কিনা ওই রকম একটা গাইয়া মেয়েকে। সব কথা ভেবে কি লাভ হবে তুমি বলতে পারো? আচ্ছা বাবা, এই ভুল কি শোধরানো যায় না? তোর বাবার খেয়াল মেটাতে গিয়ে তুই তোর জীবনটাকে একেবারে নষ্ট করে ফেলবি। এখন আর আমি কি করতে পারি মা তুমি বলতে পারো? এখন আমাকে জীবন ফাঁকির সমুদ্রে মিথ্যের বালি দিয়ে সুখের বাঁধ তৈরি করার চেষ্টা করতে হবে মা। মা গো, নীলাশাকে আমার ভুলতেই হবে মা। কিন্তু আমি তোমাকে কেমন করে ভুলবো সমীর? তুমি এত দিনে এলে মা, এদিকে যে সমিতির আমার মহা সর্বনাশ হয়ে গেছে। সবই আমার ভাগ্য। এই দুনিয়ায় আমাকে বোঝার মতো আর যে কেউ নেই। তুমি বরং সমিতির সঙ্গে সুখ দুঃখের কথা বলো, আর আমি এখন যাই। আয় রে জাগো, আয়, চলে আয়। যাচ্ছি রে দিদি, আপনারা কথা বলুন, আমি দেখছি এদিকে কেউ আসছে। সমিত, আমি তোমার কথা মতো আমি অভিনয় ছেড়ে দিয়েছি। সমিত, আমি অভিনয় ছেড়ে দিয়েছি। এখন আর এসব কথা শুনিয়ে কি লাভ বলতে পারো? সমিত, আমি জানি তুমি রাগ করেছো সমিত, কিন্তু বিশ্বাস করো আমি সেদিন তোমার কথায় রাজি হতে পারিনি। তার একমাত্র কারণ আমি নিজেকে পরীক্ষা করে দেখছিলাম আমি তোমাকে কতটা ভালোবাসি সমিত। আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি যে মুহূর্তে জানতে পারলাম যে আমি তোমাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারবো না, আমি সেই মুহূর্তে তোমার কাছে ফিরে এলাম সমিত। আমার শুধু একটাই দুঃখ জানো, তুমি আমার জন্য আর একটা দিন অপেক্ষা করতে পারলে না সমিত। নীলাশা, তুমি জানো না যে আমি তোমাকে কতখানি ভালোবাসি নীলাশা। তাই তো সেদিনের কথায় আমার মাথার মধ্যে আগুন জ্বলে উঠেছিল। এই অপরাধের কোনো ক্ষমা নেই, সমিত, আজ আমার একুল দুকুল গেল সমিত। আমার এই ব্যর্থ জীবনে আমার আর কোনোদিন ফুলসজ্জার রাত আসবে না। তোমার এই স্মৃতিটুকু বুকে নিয়ে আমি আমার সারাটা জীবন কাটিয়ে দেবো সমিত। শুধু একটাই অনুরোধ সমিত, মাত্র 5টা মিনিটের জন্য তুমি একবার আমার বাড়িতে আসবে সমিত। মানে আজকে রাতে তোমার বাড়িতে? আচ্ছা, আমি যদি কাল তোমার বাড়িতে যাই? কাল সকালে যদি তোমার নীলাশা বেঁচে না থাকে? কি বলছো? সব বাজে কথা বলছো। ঠিক আছে, তুমি এক কাজ করো, আমি এখনই তোমার সঙ্গে যাব। তবে হ্যাঁ, কারুর হাত দিয়ে আমি আমার বোন সুবর্ণার কাছে আমি পাঠিয়ে দেব। অন্ধকারের মানুষ ওখানে চল।
না 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 আমি কিছু চুরি করিনি। চুরি করিসনি বেটা? মাঝরাতে এই অনুষ্ঠান বাড়িতে চুরি করতে এসে হাতে মারাতে ধরা পড়ে আবার বড় বড় বলিয়া উড়াচ্ছে। দেখে দেখে তুই কি চুরি করেছিস দেখি দেখি। না 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 আমি দেখবো না। দেখি না মারবেন না, দয়া করে মারবেন না। আজকের এই শুভ দিনে এই মানুষটাকে মারবেন না। চোর দেখো, যাও দেখো, ও চুরি করে জিনিসটা ওর হাতে দিয়ে চলে গেছে। দেখো দেখি দেখি বৌমা দেখি। দেখি এ তো বহুদিনের মূল্যবান পুরনো একটা রূপোর টাকা। না না, এই জিনিস আমাদের জিনিস নয়। নাও বৌমা নাও। অচেনা মানুষের আশীর্বাদের দানটা তুমি তোমার কাছেই রাখো। এখন সবাই চলো ফুলসজ্জার ঘরে চলো। কার ফুলসজ্জা হবে বাবু? সবিন দাদা বাবু এখন কোথায়? কোথায় মানে? শ্রমিক এখনো ফেরেনি। যাও কোথায় গেছে? রাত 10টা নাগাদ কোথায় বেরিয়ে গেছে? বেরিয়ে গেছে? ফুলসজ্জা রাতে নতুন বরকে বাড়ির বাইরে বেরোতে নেই এই কথা কি জানে না? কোথায় গেছে? কার সঙ্গে গেছে? নীলাশার সঙ্গে বেরিয়ে গেছে জামাইবাবু। নীলাশার সঙ্গে বেরিয়ে গেছে? নীলাশার সঙ্গে বেরিয়ে যেতে দেখো তোমরা কেন তোকে আটকাতে পারলে না? ছি 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 ছি। হ্যাঁ, রাত 1টা বাজতে চললো, এখনো বাড়ি ফেরার নাম নেই। ছেড়ে এমনি করে মজুমদার বাড়ির মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দেবে। মান সম্মানের চিন্তা থাকলে এইভাবে তুমি ছেলের বিয়ে দিতে পারতে না। স্টপ ইট। একটা কথা বলবে না। রতন, তুই এখনো ড্রাইভারকে গাড়ি বার করতে বল। আমি এখনই নীলাশার বাড়িতে যাব। প্রয়োজন নেই বাবা, আমি এসে গেছি। এই যে এতক্ষণ পর বাড়িতে আসার সময় হলো। বিবাহিত জীবনের প্রথম রাতটা মেয়েটার কাছে নিজের কি পরিচয়টা দিলে একবার কল্পনা করেছো? ওসব কথা এখন থাক না বাবু, অনেক রাত হয়েছে। ফুলসজ্জার ব্যবস্থা করতে হবে তো। ফুলসজ্জার ফুলগুলো ও নিজেই দু পায়ে মারিয়ে দিয়েছে। আমিও তাই জানতাম যেটা ভদ্রলোকের বাড়ি, কিন্তু আজকের ঘটনার পর কাউকে যদি ছোট লোক বলতে হয় তাহলে আয়নার দিকে তাকিয়ে সেই কথাটা বলতে হয়। ধন্যী মেয়ে তুমি। ওই আপপাগল মানুষটাকে কি খাইয়ে তুমি বশ করেছিলে কে জানে, কিন্তু তোমার খাতায় বন্দী থেকে আমার সমিতির জীবনটা আমি কিছুতেই নষ্ট হতে দেব না, কিছুতেই না। ভাবিও না শ্রমিক, আমি তোমার পাশে পাশেই আছি। কোথায় বলে না, মামা ভাগ্নে যেখানে সমস্যা নেই সেখানে। বিয়ে করেছো বলে তোমার ওই উঁচু মাথাটা, আমি আবার ভুল বলে ফেললাম, তোমার ওই দামি মাথাটা যেন বিক্রি করে দিও না। বৌদিমণি,
হ্যাঁ, আমার কিন্তু খুব খিদে পেয়েছে। তুমি দাদাবাবুকে নিয়ে চলে এসো। তোমরা ফুলসজ্জার ঘরে ঢোকার আগে হ্যাঁ আমরা তিনজনে একসঙ্গেই খাবো, একসঙ্গে। বলছিলাম কি, আমি খেয়ে এসেছি, তুমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো, আমি ও ঘরেই শুয়ে পড়ছি। আজ নিজের ঘরে থাকা সম্পূর্ণ অধিকার আপনার আছে। হ্যাঁ? তাছাড়া এটা হিন্দু ধর্মের নিয়ম। যদি এর পরেও অন্য ঘরে যাওয়ার ইচ্ছে হয় আপনি স্বচ্ছন্দে যেতে পারেন, কিন্তু যাওয়ার আগে আপনি বলুন তো মেয়েটাকে। আজকে রাতে আমি তোমাকে মিথ্যে বলবো না, মেয়েটির নাম নীলাশা। আমরা একে অপরকে ভালোবাসি। তাহলে আপনি আমাকে বিয়ে করলেন কেন? ছোট্ট একটা ব্যাপারে জানো, ছোট্ট একটা ব্যাপারে আমি নীলাশাকে ভুল বুঝে আমার বাবার কথা আমি রাজি হয়ে গেছিলাম। কিন্তু তুমি বিশ্বাস করো, আজ আমি জানতে পারলাম যে নীলাশা সম্পূর্ণ নির্দোষ। আমার কি দোষ আপনি বলুন তো? না 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 না, তোমার কোনো দোষ নেই, তোমার কোনো দোষ নেই। তাই তোমার শিক্ষা, আমার শিক্ষা, আমার আদর্শ, আমার বংশমর্যাদা আমাকে শিখিয়েছে ভালোবাসা ছাড়া কারো দেহটাকে গ্রহণ করা সবচেয়ে বড় পাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই 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 পরিপূর্ণ স্ত্রী হিসেবে তোমাকে গ্রহণ করার কোনো অধিকার তো আমার নেই। তার মানে একটা মিথ্যে পরিচয় নিয়ে সারাটা জীবন আমাকে বয়ে বেড়াতে হবে? আমাকে আমাকে অপমান করতে আপনার বিবেকে এতটুকু বাঁধলো না? অপমান নয়, তোমাকে অগ্নিসাক্ষী করে 7 পাক ঘুরে আমাকে আপনি স্ত্রীর স্বীকৃতি দিয়েছেন, অথচ আমি কখনো কোনোদিনও আপনার কাছে স্ত্রীর মর্যাদা পাবো না। আপনি বলুন তো এই সমাজে একজন নারীর কাছে এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? তুমি শুধু নিজের কথাটাই ভাবছো। আচ্ছা আচ্ছা, আমার কথাটা একবার তুমি ভেবে দেখো তো, আমি জীবনে কি পেলাম? হ্যাঁ, কি পেলাম? নীলাশাকে তুমি বিশ্বাস করো, আমি নীলাশাকে কিন্তু স্পর্শ করিনি, আর ভবিষ্যতে আমি করবো না। হ্যাঁ হ্যাঁ, আমি ভবিষ্যতে করবো না। তুমি 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 আমার বিবাহিত স্ত্রী হয়েও আমাকে স্বেচ্ছায় তোমাকে দূরে সরিয়ে রাখতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমার সুখ, স্বপ্ন, শান্তির সবকিছুকে গলা টিপে মেরে আমাকে আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে যে? হ্যাঁ গো হ্যাঁ, ভুলের প্রায়শ্চিত্ত। এর চেয়ে বড় শাস্তি একজন পুরুষ সে তা নিজেকে কিভাবে দিতে পারে? কিভাবে দিতে পারে তুমি বলতে পারো? আপনি বলতে পারেন আমি কি করব? আপনার বিবাহিত স্ত্রী হয়েও কখনো কোনোদিন আপনার কাছে স্ত্রীর অধিকার পাবো না, অথচ সারা জীবন ধরে আমাকে এই শাখা সিঁদুরের বোঝাটা বয়ে যেতে হবে। বলুন না, এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? আপনি বলুন, যদি পারো তোমার ওই হৃদয় থেকে ক্ষণিকের স্মৃতিটুকু মন থেকে মুছে ফেলে আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য আমাকে তুমি ক্ষমা করে দিও। ক্ষমা যে মালা শুকায়, যে খেলা পুরায়, নেই তার কোনো দাম। তাই তো তোমার খেলা ঘর হতে বিদায় নিয়ে গেলাম, বিদায় নিয়ে গেলাম।
মালা শুকায় যে খেলা উড়ায় নেই তার কোনো দাম। তাই তো তোমার খেলা ঘর হতে বিদায় নিয়ে গেলাম, বিদায় নিয়ে মাঝে যদি ব্যথার বাঁশিটি বাজে, ওই শ্রাবণের কোনো সাঝে যদি ব্যথার বাঁশিটি বাজে, তুমি একবার গো মনে মনে দেখো ভুলে যাওয়া না। বিদায় নিয়ে গেলাম, মালা শুকায় যে খেলা উড়ায় নেই তার কোনো দাম। তাই তো তোমার খেলা ঘর হতে বিদায় নিয়ে আপনি নিজেই তো আমার জীবনটাকে একটা প্রশ্নের সম্মুখীন করে তুলেছে। আমি আজ আপনার কথার কি উত্তর দেব বলতে পারি? আমি শুধু এইটুকু বলতে পারি, স্ত্রী হিসেবে আপনাকে সুখী করাই আমার একমাত্র কর্তব্য। আমি কখনো কোনোদিনও আপনার কাছে স্ত্রীর দাবি নিয়ে যাব না। আপনি যেভাবে ইচ্ছে জীবন কাটান, এইটুকু জানতে পারি নিজেকে নিঃস্বার্থ করেও আমি আপনার জীবনে সুখ এনে দিতে পেরেছি, আপনাকে সুখী করতে পেরেছি, আপনাকে সুখী করতে পেরেছি। আমি বাবা আমি বাবা কান্না, আমি বাবা কান্না, আমি বাবা কান্না। ভাষার প্রদীপ নিভিয়ে ফেলেছি, সেজেছি বাক্যহীনা।
আমি ভুবন